রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকালের সংবাদের সঙ্গে আছে গালিব ইবনে রিয়াজ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মার্কিন সামরিক বাহিনীর সবশেষ ফ্লাইটটিও আফগানিস্তান ত্যাগ করেছে। সোমবার ফ্লাইটটি কাবুল থেকে ছেড়ে যায় বলে জানিয়েছে পেন্টাগন। এর মাধ্যমে দেশটিতে যুক্তরাষ্ট্রের চালানো যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি ঘটল। মার্কিন সৈন্যের বিদায়ের সাথে সাথে তালেবান ফাঁকা গুলি ছুড়ে তাদের বিজয় উদযাপন করেছে। কাবুল বিমানবন্দর থেকে মধ্যরাতের 1 মিনিট আগে সবশেষ বিমানগুলো ছেড়ে যায়। যুক্তরাষ্ট্রের সবশেষ বিমানগুলো চলে যাবার কথা জানানো হলেও হোয়াইট হাউস ও পেন্টাগন প্রতিশ্রুতি দিয়েছে যে কাবুল সংকটে থাকা আফগানদের সরিয়ে নিতে শেষ মুহূর্ত পর্যন্ত সহায়তা অব্যাহত রাখবে তারা। হোয়াইট হাউস জানিয়েছে, তালেবান আগস্টের শুরুতে আফগানিস্তানের দখলে নেওয়ার পর সোমবার সকাল পর্যন্ত 5,000 আমেরিকান সহ মোট 1,16,700 জনকে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে তালেবান যে কোনো সময় সরকার গঠনের সিদ্ধান্ত নিতে পারে। চীনের তৈরি সিনোফার্মের আরও 53,94,000 ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছেছে। মঙ্গলবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীন থেকে আসা সিনোফার্মের 53,94,000 ভ্যাকসিন গ্রহণ করা হয়। এর আগে চীন থেকে কেনা টিকার প্রথম চালান আসে গত 3 জুলাই। করোনা ভাইরাস মোকাবেলায় ফেব্রুয়ারি থেকে দেশ জুড়ে টিকাদান কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ সরকার। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দিয়ে এই কর্মসূচি শুরু হলেও ভারত ভ্যাকসিন রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় এই কর্মসূচি অনেকটাই স্থিমিত হয়ে পড়ে। ফলে নির্ভরতা বাড়ে চীনের সিনোফার্মের ভ্যাকসিনের উপর। উদ্বোধনের অপেক্ষায় দেশের দীর্ঘতম পদ্মা সেতু। আগামী জুন মাসকে টার্গেট ধরে সেতুর সড়ক পথে পিচ ঢালাই, সাইড স্ল্যাব ও ল্যাম্প স্থাপনের কাজ শেষ করতে জোরেশোরে চলছে কর্মযজ্ঞ। মূল সেতুর 95 ভাগ ও পুরো প্রকল্পের প্রায় 88 ভাগ কাজ এরই মধ্যে শেষ। তাই সেতুটি চালু করতে প্রকল্প সংশ্লিষ্টদের উৎসাহ উদ্দীপনার যেন কমতি নেই। পদ্মা সেতু ঘুরে ছবি তুলেছেন হায়দার আলী, বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। পদ্মায় বিস্তীর্ণ জলরাশির উপর দুপারের এই বন্ধন মহামারীর এই প্রকোপেও স্বপ্ন হলো সত্যির বাস্তবতা নিয়ে এসেছে। এই সেতু ঘিরে স্বাধীনতার পর থেকে 50 বছরের আক্ষেপ ছিল অবহেলিত অঞ্চল দক্ষিণ পশ্চিমাঞ্চলবাসী। কোটি মানুষের সেই লালিত স্বপ্নের উপরে নির্মাণ যজ্ঞের গাড়িও চলছে। 24 আগস্ট সবশেষ রোডওয়ে স্ল্যাব বসিয়ে বাস্তবতায় রূপ নেয় সেতুর 6.5 কিলোমিটার সড়ক। সেতুর নির্মাণে জড়িত শ্রমিক প্রকৌশলীদের চোখে মুখেও তাই আনন্দের বন্যা। এই সাইড স্ল্যাবের কাজ হলে আর কি ওটা তো লাইটিং এর কাজ হবে, লাইটিং এর কাজ হলেই আমাদের কাজ আর কি শেষের দিকে। 62 মিনিট সময় লাগছে আমার এই P1 থেকে P42 পর্যন্ত হাইটে গেছি। ওটা খুব ভালো লাগছে যে আমি পদ্মা সেতু নির্মাণ করে হাইটে যেতে পেরেছি। আগের তো এখন অনেক ভালো লাগে, কারণ এখন ব্রিজের উপরে যে অনেক সৌন্দর্য। আগে তো ফিলার থেকে কাজ করে দেখেন 5 বছর ধরে এখানে আছি। গাড়ি চলাচল হলে আমরা অনেক খুশি হব, অনেক আনন্দ পাবো। আমরা নিজে হাতে কাজ করতেছি, অনেক সবাই খুশি। সেতুর 4 লেন বিশিষ্ট সড়ক পথকে প্রস্তুত করতে দুপাশের 12,390টি সাইড স্ল্যাবের 40 ভাগই বসানো হয়েছে। বাদবাকি ল্যাম্পপোস্ট ও পিচ ঢালাই শেষ হবে এ বছরেই। সবশেষ পরীক্ষা নিরীক্ষা শেষে খুলে দেওয়া হবে হয়তো আগামী জুনেই। এইগুলো কাজই তো চলতেছে, যে প্যারাপেট ওয়াল, শেয়ার পকেট, মুভমেন্ট জয়েন্ট, 7-8টা জয়েন্ট আছে, জয়েন্টের কাজ চলতেছে। তার জন্য চালু করা হবে ইনশাল্লাহ। একই সাথে সেতুর দুপারের সংযোগ সড়কগুলো প্রস্তুত করা হচ্ছে জোরে সোরেই। আর সেতুতে প্রথম দিন থেকেই রেল যোগাযোগের প্রস্তুতিও চলছে। বহুল প্রতীক্ষিত কাঙ্ক্ষিত স্বপ্ন পদ্মা সেতুর উপর দাঁড়িয়ে আমি। চাইলেই মাওয়ার এই প্রান্ত থেকে পুরো 6 কিলোমিটার সেতু গাড়িতেই পারাপার সম্ভব। শুধুমাত্র এই পথটি পিচ ঢালাইয়ে সামান্য মসৃণ করার অপেক্ষা। এরপরেই খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য। ফখরুল ইসলাম, নিউজ 24, মাওয়া। কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়িতে দ্রুত গতিতে চলছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজ। চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান বলছে, এরই মধ্যে মাটি ভরাট ও চ্যানেল নির্মাণের কাজ প্রায় শেষ। 2026 সালে পূর্ণাঙ্গ কার্যক্রমে যাবে এ বন্দর। ব্যবসায়ীরা বলছেন, এ বন্দর চালু হলে আমদানি রপ্তানি পণ্যের হ্যান্ডেলিং যেমন বাড়বে, তেমনি চাপ কমবে চট্টগ্রাম বন্দরের। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত।
জলপথে পণ্য রপ্তানিতে জাহাজ বুকিং পেতে যে বৈশ্বিক সংকট এখন চলছে তাতেই প্রমাণিত নিজস্ব গভীর সমুদ্র বন্দর কতটা প্রয়োজন। সামগ্রিক বিবেচনায় সুদূর প্রসারী চিন্তায় কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে চট্টগ্রাম বন্দর নির্মাণ করছে গভীর সমুদ্র বন্দর। শতভাগই বলতে পারি আমাদের চ্যানেল ড্রেজিংটা শেষ হয়েছে, ব্রেক ওয়াটারটা হয়েছে, ভিতরে কিছু জেটি হয়েছে আমাদের। তবে আমাদের প্রথম ফেজের কাজ চলছে, আমাদের দ্বিতীয় ফেজের কাজ 2026 সালের ভিতরে শেষ হবে। এটি হবে ট্রানজিট পোর্ট। 2026 সালে শুরু হবে পুরোপুরি অপারেশনাল কার্যক্রম। চট্টগ্রাম বন্দরে যেখানে 2400 টিউজের জাহাজ ঢুকে 9000 টিউজ হয়ে গেলে তখন ফ্রেট প্রায় 1/3 কমে যাবে। তখন আমাদের দেশের পণ্য, আমাদের দেশের আমদানি রপ্তানি এবং আমাদের দেশের যে ব্যবসায়ীরা তারা আরও অনেক বেশি কম্পিটিটিভ প্রাইসে আমাদের দেশের এক্সপোর্টকে বিশ্ববাজারে পৌঁছে দিতে পারবে। চট্টগ্রাম বন্দরের বিদ্যমান সুবিধায় আন্তর্জাতিক বাণিজ্যের সাথে আর কতদিনই বা তাল মেলানো যাবে তা নিয়ে সংশয় থাকলেও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর আশার আলো দেখাচ্ছে ব্যবসায়ীদের। ট্রান্সশিপমেন্ট আমরা করি চিটাং থেকে কলম্বো, চিটাং থেকে সিঙ্গাপুর তো আবার এখানে, তারপর এখানে মাদার ভেসেল করে ইউএসএ বা ইউরোপ পোর্টে যাবে। মাদারবাড়ি যদি হয়ে যায় আমরা ডাইরেক্ট অপারেশন করতে পারবো। তবে চলমান চট্টগ্রাম বন্দরের গ্রোথ সামলাতে সক্ষমতা আরো বাড়ানোর তাগিদ বিগডার সভাপতির। এইভাবে ব্যবসার গ্রোথ, সেভাবে এই বন্দরের পক্ষে এটা সামাল দেওয়া কোনো মতেই সম্ভবপর না। ব্যবসা বাড়ছে, দেশের উন্নতি হচ্ছে, কিন্তু বন্দর একটুও বাড়ে নাই। মাতারবাড়ি পোর্ট প্রজেক্ট বাস্তবায়নে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে 17,777 কোটি 16 লাখ টাকা। এই প্রকল্প বাস্তবায়ন করছে জাইকা, বাংলাদেশ সরকার ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। দেশের প্রধান প্রধান নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফরিদপুরে পদ্মার পানি গোয়ালন্দ পয়েন্টে বিপদসীমার 46 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বগুড়া ও সিরাজগঞ্জের বিভিন্ন পয়েন্টে যমুনার পানিও বিপদসীমার উপরে। এতে প্রতিদিনই নতুন করে প্লাবিত হচ্ছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে বিভিন্ন জেলার লাখো মানুষ। ঘরবাড়িতে পানি ওঠায় বানভাসীদের দুর্ভোগ চরমে। ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ করছেন কেউ কেউ। অবশ্য সংশ্লিষ্টরা বলছেন বানভাসীদের জন্য খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফরিদপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সদর উপজেলার আলিয়াবাদ, চর মাধবদিয়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। বগুড়ায় যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের 70টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী 11,000-এরও বেশি মানুষ। ঘরবাড়িতে পানি উঠায় উঁচু বাঁধে আশ্রয় নিয়েছেন অনেকে। তলিয়ে গেছে 100 হেক্টর জমির ফসল। ঘর সাইডে বাদত যায় আশ্রয় নেওয়া হয়েছে। পানি দিবে কষ্ট, ছাগল কষ্ট, ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বিছন পারছি সেই বিছনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বন্যা দীর্ঘস্থায়ী হলে তা মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরকারি তরফ থেকে খাদ্য এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এর বাইরেও বন্যা যদি দীর্ঘস্থায়ী হয় সে বিষয়ে আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। একই চিত্র জামালপুরেও। যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে। গেল 10 দিন ধরে পানিবন্দী সিরাজগঞ্জের কাদিরপুর, সদর, বেলকুচি সহ বিভিন্ন উপজেলার হাজারো মানুষ। বন্যা দুর্গত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। বন্যা ও করোনার কারণে কাজকর্ম না থাকায় খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন অনেকে। এ অবস্থায়ও পাননি ত্রাণ সহায়তা, অভিযোগ করছেন কেউ কেউ। খাওয়া দাওয়ার কষ্ট, যাওয়া আসার কষ্ট, সব জিনিসেরই কষ্ট। গাইবান্ধায় ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সাঘাট, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার 16টি ইউনিয়নের চরাঞ্চল এলাকার রাস্তাঘাট ডুবে গেছে। নিচু এলাকার বাড়িঘরে হাঁটু পানি। এতে চরম দুর্ভোগে পড়েছে নদী তীরবর্তী মানুষ। কুড়িগ্রামে নদ নদীতে ফের বাড়ছে পানি। পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানি প্রবেশ করায় পানিবন্দী 30,000 মানুষ। নষ্ট হয়ে গেছে ভাই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে করোনা আপডেট। মামা
মাঝখানের সিট রাখলে ফাঁকা সবার হইব ভালো থাকা। আমার সিটে বসছি আমি, আর আপনি করেন বাড়াবাড়ি। উস্তাদ থামান গাড়ি, থামাইতে হইব মহামারী। নিয়ম মেনা সবাই একসাথে করোনা ঠেকায়। টানা তৃতীয় দিনের মতো করোনা ভাইরাস সংক্রমণে দৈনিক মৃত্যু 100-র নিচে রয়েছে। গত 24 ঘন্টায় আগের দিনের তুলনায় করোনায় মৃত্যু বাড়লেও নতুন রোগী ও রোগী শনাক্তের হার কমেছে। সবশেষ ঘোষিত 24 ঘন্টায় করোনায় দেশে 94 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 3724 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা 14,97,261 জন। মোট মৃত্যু হয়েছে 26,109 জনের। আর করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 14,21,883 জন। সর্বশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 6,186 জন। দেশের সর্বোচ্চ করোনা নমুনা পরীক্ষাকারী প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার। এরই মধ্যে প্রতিষ্ঠানটি ছুঁয়েছে লক্ষ নমুনা পরীক্ষার মাইল ফলক। তবে এই প্রতিষ্ঠানে যারা মেডিকেল টেকনোলজিস্ট পদে কাজ করছেন তাদের কারোরই চাকরি স্থায়ী নয়। অন্য সকল প্রতিষ্ঠানের মেডিকেল টেকনোলজিস্টদের চাকরি নিশ্চিত হলেও এখনও অন্ধকার এই প্রতিষ্ঠানটি। বেতন বোনাস ছাড়াই কেমন চলছে তাদের দিন তা জানাচ্ছেন রিশাদ হাসান। 2020 সালের মার্চ মাসে করোনা নমুনা পরীক্ষার কাজ শুরু করে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার। শুরু থেকে বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ সহ ফ্রন্টলাইনার হিসেবে কাজ করেছে প্রতিষ্ঠানটির 55 জন মেডিকেল টেকনোলজিস্ট। তাদের সম্মিলিত প্রচেষ্টায় এবছরের 29 আগস্ট 10 লাখ নমুনা পরীক্ষার মাইলফলক স্পর্শ করেছে প্রতিষ্ঠানটি। দ্বিতীয় অবস্থানে আইপিএইচ এর ল্যাব 2,80,000-এর কিছু বেশি ও তৃতীয় অবস্থানে আইইডিসি যাদের নমুনা পরীক্ষা 2.5 লাখের উপরে। সর্বমোট সারা দেশের 136টি আরটিপিসিআর ল্যাবে 80 লাখের বেশি নমুনা পরীক্ষার 10%ই করেছে এই প্রতিষ্ঠানটি। যেখানে চারিদিকে ভয়, মানুষ ঘর থেকে বেরোয় না, লকডাউন চলছে, আমরা শুধু রাস্তায় আসছি গেছি আর দিনের পর দিন রাতের পর রাত পিসিআর রুমে ঘুমাইছি। শুধু ঢাকা নয়, সারা দেশের বিভিন্ন স্থান থেকে নমুনা আসে এখানে হয় পরীক্ষা। দেশের বিভিন্ন স্থানে যখন আরটিপিসিআর ল্যাব বিকল হয়ে পড়ে তখনও সবচেয়ে বেশি নমুনা পরীক্ষা করার কাজটি করে থাকে এখানকার মেডিকেল টেকনোলজিস্টরা। তবে বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। 55 জন যারা আছে বাইরে বাসা ভাড়া করে থাকতেছে, তারা খাচ্ছে, তারা মানে মানবতা জীবনযাপন করছে। এই লাস্ট 6 মাস হচ্ছে আমরা এখন পর্যন্ত স্যালারি কিছু পাইনি। আমরা এইভাবে কাজ করে যাচ্ছি। এখন নিরুৎসাহিত হই, আমরা অবহেলিত হই, আমরা ওভাবে মূল্যায়ন পাই না, মূল্যায়িত হই না। যদিও এবছর জুন মাসে কোভিড-19 পরিস্থিতি বিবেচনায় আউটসোর্সিং হিসেবে তাদের সেবা ক্রয় করে স্বাস্থ্যসেবা বিভাগ, তবে তাও আটকে গেছে আমলাতান্ত্রিক জটিলতায়। প্রতিষ্ঠানটির পরিচালক বলছেন শীঘ্রই হবে এই সমস্যার সমাধান। অফিসের প্রক্রিয়াটা আমরা প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছি। আমি আশা করি যে সেটা মোটামুটি এই আগস্ট সেপ্টেম্বর মাস থেকে পুরাটাই চালু হয়ে যাবে। মার্চ 2020 থেকে আগস্ট 2021 দেড় বছরে প্রতিষ্ঠানটির অক্লান্ত পরিশ্রমে 10 লাখ নমুনা পরীক্ষার মাইলফলক স্পর্শ করলেও মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ দিতে না পারার দায় তাহলে কার? এই প্রতিষ্ঠানের 55 জন কর্মী মিলে সারা বাংলাদেশে যে পরিমাণ করোনা পরীক্ষা হয়েছে তার অন্তত 10%ই তারা করেছে। কিন্তু তারপরেও তাদের নিয়োগ এবং অন্যান্য যে সুবিধাদি রয়েছে তা রয়ে গেছে অন্ধকারী। এই দায় কিভাবে এড়াবে স্বাস্থ্যসেবা বিভাগ, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ডেঙ্গুর সবচেয়ে ক্ষতিকর ধরনগুলোর একটি হলো ডেনভি-3। চিকিৎসকরা বলছেন এই সেরোটাইপের কারণেই দ্রুত কমে যাচ্ছে রোগীর রক্তের কণিকা প্লাটিলেট। ফলে আক্রান্ত ব্যক্তিরা গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাদের নিতে হচ্ছে হাসপাতালে। চিকিৎসকরা জানান ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে এখন প্রতিরোধ গড়ে তোলাটাই মুখ্য বিষয়। আগস্টে 30 দিনে 7,500 ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত 233 জন। সুকন্যা আমির জানাচ্ছেন বিস্তারিত। 2019 সালে দেশে ডেঙ্গু সবচেয়ে ভয়াবহ রূপ নেয়। ওই বছর আক্রান্তের সংখ্যা ছাড়াই 1 লাখ। গত বছর ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এবার করোনা মহামারীর মধ্যেই বাড়ছে ডেঙ্গু রোগী। চলতি বছর আগস্ট মাসের প্রথম 29 দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 7,199 জন, যাদের মধ্যে ডেঙ্গু হেমোরেজিক ফিভার বেশি। আইসিইউতে ওকে 8 দিন রাখা লাগছে। পেট ফুলে উঠছিল, শ্বাসকষ্ট প্রচন্ড ছিল। গতকালকে টেস্ট করে দেখলাম যে 1,10,000 চলে আসছে। এই জন্য পরে আমরা কালকে রাত্রে ওকে ভর্তি করে ফেলছি।
জ্বর, মাথা ব্যথা, শরীরের বিভিন্ন অংশে রক্তক্ষরণ, বমি সহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগী। আমার অনেক জ্বর ছিল, তারপর ব্লিডিং হয়ে গেছে, বমি, মাথা ঘোরায়, ব্যথা করে। 6 দিন গেল, তারপরে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হলো, 3 দিন পর থেকে শুরু করলো। এই 6 দিন পর থেকে ব্লাড আসলো গলাতে 3 দিন। তখন জ্বর কমে না, গলাতে ব্লাড আসছে, তখন হলো ডাক্তারের শরণাপন্ন হচ্ছে। প্লাজমা লিকেজ ফেজ আমরা যেটা বলি যে ওই পানি জমে যাওয়া পেটে বা বুকে, এগুলোও দেখা যাচ্ছে যে অনেক বেশি। অ্যাসোসিয়েটেড কমপ্লিকেশনগুলো বেশি হচ্ছে, প্লাস রিকভারি রেট অনেক স্লো। ডেঙ্গু প্রাদুর্ভাবে ভাইরাসটির একটি সেরোটাইপ বা ধরনকে দায়ী করা হচ্ছে, যার নাম ডেনভিট্রি। এ কারণেই দেশে এবছর ডেঙ্গু রোগে মানুষ বেশি আক্রান্ত হচ্ছে, বাড়ছে রোগীর সংখ্যা। এবার বাংলাদেশে ডেঙ্গু ডেন3 ভ্যারাইটির প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্লেটলেট কমে যায় এবং প্লাজমা লিকেজ হয় দ্রুত এবং পেশেন্ট শকে চলে যায়। এটার পরামর্শ একটাই যে আমি ডেঙ্গু রোগকে প্রতিরোধ করব। আমরা যদি সবাই সচেতন হই, ডেঙ্গু মশা জন্মাতে পারবে না এবং ডেঙ্গু রোগটা ছড়াতে পারবে না। চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ৯,৮৫৭ জন আর সুস্থ হয়েছে ৮,৬৯০ জন। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে 4 জন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় আরও 10 জনের আহত হওয়ারও খবর পাওয়া গেছে। পুলিশ জানায়, সোমবার বিকেলে হাশিমপুর ইউনিয়নে বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে আয়োজন করে হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ। সন্ধ্যায় সেখানে এক পক্ষের সভা শেষ হওয়ার পরপরই অন্য পক্ষের কর্মীরা হামলা চালালে সংঘর্ষ বাধে। এ সময় দুই পক্ষের সংঘর্ষে 4 জন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধদের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এদিকে আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনা প্রতিবাদে ইউনিয়ন আওয়ামী লীগ চট্টগ্রাম কক্সবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে সড়কটি বন্ধ হয়ে যায়। ঘণ্টাখানেক পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। কোভিড পরবর্তী অসুস্থতা কেড়ে নিল প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহকেও। তার বয়স হয়েছিল 85 বছর। গেল 31শে জুলাই থেকে দক্ষিণ কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বুদ্ধদেব। সেখানেই রোববার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দুই বাংলার সমান জনপ্রিয় সাহিত্যিকের প্রয়াণে বাংলার সাহিত্য জগতে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত মাসুদ রানার ডেস্ক রিপোর্টে। সাহিত্য জগতে আরও এক ইন্দ্রপতন। মারা গেলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ। চলতি বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হয়েছিলেন প্রখ্যাত এই সাহিত্যিক। হাসপাতালে ভর্তি হয়ে 33 দিন লড়াইয়ের পর করোনামুক্ত হয়ে বাড়ি ফেরেন বুদ্ধদেব। তবে এবার আর হাসপাতাল থেকে বাড়ি ফেরা হলো না তার। রোববার রাত 11:25 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শ্বাসকষ্টজনিত সমস্যার পাশাপাশি বুদ্ধদেবের মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়েছিল। এছাড়া তার লিভার এবং কিডনিতেও সামান্য সমস্যা ছিল। 1936 সালে 29 জুন কলকাতায় জন্মগ্রহণ করেন বুদ্ধদেব গুহ। বঙ্গ প্রজন্মের শেষ কয়েকজন প্রতিনিধিদের মধ্যে তিনি একজন। লেখা থেকে গান, গান থেকে ছবি, কোথাও ঘাটতি ছিল না তার সৃজনে। প্রথম প্রকাশিত গ্রন্থ জঙ্গলমহল, এরপর থেকে একের পর এক উপন্যাস উপহার দিয়েছেন পাঠকদের। কিশোর সাহিত্য ছিল তার অবাধ বিচরণ। হলুদ বসন্ত উপন্যাসের জন্য বুদ্ধদেব গুহ আনন্দ পুরস্কার পেয়েছিলেন 1977 সালে। তখন তো এই মুহূর্তে হয়তো রিজুদা আর রিভুর সঙ্গে এক নৌকায় সওয়ার তাদের স্রষ্টা বুদ্ধদেব। আর অভিযান যে কখনো ফুরোয় না তা বুদ্ধদেবের মতো লেখক জানতেন। মাসুদ রানা, নিউজ 24। সীমিত পরিসরে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে সোমবার পালিত হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। জন্মাষ্টমী উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরকে সাজানো হয় বর্ণিল সাজে। আয়োজন হয় গীতাযজ্ঞ, গীতা পাঠ ও আরতি সহ হিন্দু ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার।
ভক্তদের প্রার্থনাই ছিল মহামারী থেকে মুক্তি আর স্বাভাবিক পৃথিবীকে ফিরে পাওয়ার আকুতি। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। যজ্ঞে গীতা পাঠে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ, অত্যাচারী আর দুর্জনের বিরুদ্ধে সংগ্রাম করে সত্য আর সুন্দর প্রতিষ্ঠা করেছিলেন তিনি। শাস্ত্রমতে দাপুর যুগে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস 5000 বছর আগে পাশবিক শক্তি যখন ন্যায়, নীতি, সত্য আর সুন্দরকে গ্রাস করতে উদ্ধত হয়, তখন সেই অশুভ শক্তিকে দমন করতে অবতার হিসেবে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। আমরা প্রতীক হিসেবে অগ্নিকে ধারণ করে, অগ্নি প্রজ্বলিত করে, বৈদিক মন্ত্র এবং গীতা পাঠ করে অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠা করতে। করোনা প্রকোপের কারণে গেলবারের মতো এবারও সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা করার অনুমতি দেয়নি ধর্ম মন্ত্রণালয়। তাতে দুঃখ আর ভারাক্রান্ত মন শ্রীকৃষ্ণের ভক্তদের। তাদের আরতি আর প্রার্থনা জুড়ে ছিল পৃথিবীর অসুখ সেরে ওঠার মঙ্গল কামনা ছিল মানব জাতির জন্য। কৃষ্ণ সাজানো হতো, রাধা সাজানো হতো, থিম আকারে সবাই আমরা র্যালি করতাম। এই র্যালিটা আমি অনেক মিস করি। পরিবারের সবাই দেশবাসীরা তো ভালো থাকে চেষ্টার জন্য আসছি। ডেঙ্গুর প্রকোপ এটা চলে যায়, ভগবান যেন সবাইকে শান্তিতে রাখে। শোভাযাত্রা বের না হলেও ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপনে ধর্মীয় অন্যান্য আচার অনুষ্ঠান হয়েছে নিয়ম মেনে। গীতাযজ্ঞ, আরতি, প্রার্থনা সহ নানা আনুষ্ঠানিকতা পালন করা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে। তিনি যুগে যুগে আসবেন, ধর্মকে সংস্থাপন করবেন, দুষ্কৃতিকারীদের বিনাশ করবেন এবং আসুরিক শক্তিকে তিনি বিনাশ করবেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই গীতার কথা বলেছেন সমস্ত মানুষের জন্য। অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর ছিল সতর্ক অবস্থান। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। পৃথিবীতে যখনই কোনো না কোনো সমস্যার সৃষ্টি হয়েছে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখনই সেই বিপদ থেকে মানব জাতিকে উদ্ধার করেছেন। একমাত্র কৃষ্ণ আরাধনাই মোক্ষ লাভ এনে দিতে পারে। সোমবার সন্ধ্যায় রাজধানীর টিকাটলিতে শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু মহাপ্রকাশ মঠ প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বিচারপতি সৌমেন্দ্র সরকারের সভাপতিত্বে ও সুজন দেবনাথের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য অসীম কুমার উকিল। বিশেষ অতিথি ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়। সভায় মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ মহানাম সম্প্রদায়ের সভাপতি শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারী। এ সময় মাঠের সহ সভাপতি শ্রীমৎ নীলাদ্রিবন্ধু ব্রহ্মচারী, সাধারণ সম্পাদক দীপক বড়াল, সাংবাদিক রাহুল রাহা সহ আর অনেকেই বক্তব্য রাখেন। পরে শ্রীকৃষ্ণের অভিষেক, পূজা, আরতি আর ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এর আগে স্বাস্থ্যবিধি মেনে দিনব্যাপী পদাবলী কীর্তনের আয়োজন করা হয়। সংবাদে নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 সকালের সংবাদ। জাতীয় শোক দিবস উপলক্ষে মানিকগঞ্জে সোমবারও খাদ্য সহায়তা দিয়েছে দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের শেখ রাসেল ক্রিয়াচক্র। জেলার হরিরামপুর উপজেলায় 1500 মানুষকে সাহায্য দেওয়া হয়। এর আগে রোববার মানিকগঞ্জ শহরে 3000 কর্মহীন মানুষকে ত্রাণ দেওয়া হয়। কাবুল খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সোমবারের আয়োজন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোলাম মহিউদ্দিন কমল আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। স্বাস্থ্যবিধি সহ করোনাকালীন সরকারি সব নীতিমালা মেনে খাদ্য সহায়তার এই কর্মসূচি বাস্তবায়ন হয়। এই উপজেলায় কর্মহীন অসহায় 1500 পরিবার বসুন্ধরা গ্রুপের সহায়তা কার্যক্রমের আওতায় এসেছে। দুঃসময়ে এমন সহায়তায় খুশি দরিদ্র মানুষ। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রিয়াচক্রের চেয়ারম্যান সায়েম সুবহান আনভিরের নিজস্ব অর্থায়নে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করছে ক্লাবের ম্যানেজমেন্ট। সারা দেশেই কিন্তু আমরা সব জায়গাতে খাদ্য সহায়তা দিচ্ছি, কিন্তু 29, 30, 31 এই মাসটি শেষ হয়ে যাচ্ছে 31 তারিখ অগাস্ট। এটা আমরা বেছে নিয়েছি মানিকগঞ্জ। ত্রাণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনি সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রথম শ্রেণী পৌরসভা কুষ্টিয়ায় সড়ক ব্যবস্থা নাজুক পর্যায়ে পৌঁছেছে। অধিকাংশ সড়কের উপরে পিচ উঠে গেছে। বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কে বেহাল দশা হলেও তা সংস্কারে কোনো উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্টরা।
বিস্তারিত জাহিদুজ্জামানের প্রতিবেদনে। হাসপাতালে যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা বীর মুক্তিযোদ্ধা বাহাউদ্দিন সড়ক। কয়েক বছর ধরে সড়কটি এমন বেহাল, পিচ উঠে গেছে, জায়গায় জায়গায় ছোট বড় গর্ত। পৌর কর্তৃপক্ষ মাঝে মধ্যে ইট ছুড়কে ফেলে, কিন্তু কদিনেই আবার যা তাই হয়ে যায়। পৌর কর্তৃপক্ষই বলেন আর অন্যান্য ডিপার্টমেন্টই বলেন, কেউ রাস্তার দিক খোঁজ রাখে না। এই যে খোয়াগুলা দেখেন ঢেলেছে, খোয়াগুলো উঠে যাচ্ছে। হাসপাতালে রোগী ঢুকে নিয়ে যাওয়া খুবই অসুবিধা, কারণ গাড়িরও কষ্ট, রোগীও দাফায়। এটি পৌরসভা কার্যালয়ের কাছে 1 নং গলি কুতুবুদ্দিন বাই লেন। নির্মাণ কাজের ট্রলি যেতে যেতে রাস্তা যেন কাদার ভাগাড়ে পরিণত হয়েছে। ভিজতে ভিজতে যাওয়া লাগে, বাজার ঘাট চাল বাজার কিছুই আনা যায় না। পৌরসভার সঙ্গে কিন্তু পৌরসভার ভিতরে তো মনে হচ্ছে না রাস্তার যে অবস্থা। শুধু প্রতিশ্রুতি দেয়, তাছাড়া কোনো কাজ কাম করে না। সুন্দর পরিচ্ছন্ন শহরের তকমা লাগানো কুষ্টিয়া পৌর এলাকার বেশিরভাগ সড়কই এখন বেহাল। পৌর কর্তৃপক্ষ বলছে চলাচলের উপযোগী করার চেষ্টা চালানো হচ্ছে। বর্ষার মধ্যে যে সমস্ত পটহোলস হবে সেগুলো আমরা সাথে সাথে রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করছি এবং সেটা শুষ্ক মৌসুম হলে আমরা কার্পেটিং করে মানুষের চলাচলের ব্যবস্থা করব। শুধু আশ্বাস নয়, সত্যিকারের উদ্যোগ দেখতে চান পৌরবাসী। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। এবারে কৃষি সংবাদ। নোয়াখালীর সুবর্ণচরে মাচায় হলুদ তরমুজ চাষ করে সফলতা পেয়েছেন কৃষকরা। অসময়ে এই তরমুজের বাজার দরও বেশ চড়া, এতে বেশ লাভের মুখ দেখছেন তারা। এ কারণে অন্যান্য ফসলের চেয়ে এই তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেকেই। আকবর হোসেন সোহাগের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর সুবর্ণচরে অসময়ে হলুদ তরমুজ চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন এই অঞ্চলের কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও বেশ ভালো হয়েছে। কৃষকরা জানান স্বল্প খরচে লাভ বেশি হয়। বাজারে প্রতি কেজি তরমুজ বিক্রি হয় 80 টাকা। এক্ষেত্রে একটি তরমুজ 300 থেকে 400 টাকায় বিক্রি করা যায়। অন্যান্য ফসলের চেয়ে লাভ বেশি হওয়ায় এই তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেকেই। হলুদ তরমুজের চাষ করেছি, নিচে মাছ, তরমুজ। এই ফসলটা আমরা নতুন দিছে, নতুন করছি, আমরা আর করি নাই। এই ফসল আমরা করি বহুত লাভবান হচ্ছি। এই অঞ্চলে হলুদ তরমুজ চাষ প্রসারের লক্ষ্যে কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। একটি তরমুজের মূল্য যেখানে শীতকালে বা মৌসুমে 100 টাকা হয়, সেখানে 300 টাকা বিক্রি করতে পারতেছে এবং নিচে মাছের চাষ করতেছে, মাছ থেকে আয় আসছে এবং 1 বিঘা জমি থেকে প্রায় 1 লক্ষ টাকা আয় করতে পারবে। আগামীতে এই হলুদ তরমুজ বা গ্রীষ্মীয় তরমুজের আবাদ আরো বাড়বে বলে আমরা আশা করছি। চলতি বছর নোয়াখালীর সুবর্ণচর ও কবিরহাট সহ জেলার 5 একর জমিতে মাচায় হলুদ তরমুজ চাষ করছেন কৃষকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শুষ্ক মৌসুমেও মধু আহরণের লক্ষ্যে এখন মৌমাছির প্রজনন বৃদ্ধিতে ব্যস্ত নেত্রকোনার মৌ খামারিরা। সাধারণ কৃষি কিংবা গবাদি পশুর খামারের বাইরে মৌ খামার এখন বেশ লাভজনক ব্যবসা। সরিষার মতো ফসলের পরাগায়নের বড় ভূমিকা কারণেই বাড়তি আয়ও করতে পারে খামারের মালিক। লাভের এই হিসেব অনেক মানুষকেই আগ্রহী করে তুলছে মৌমাছি পালনে। সোহান আহমেদ কাকনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনায় ছোট পরিসরে মৌ খামার থাকলেও বড় আকারে এটি প্রথম বলা যায়। 500-র বেশি বাক্সে এই খামারে মৌমাছি পালন হচ্ছে। এই উদ্যোগ নেত্রকোনার মদন উপজেলার বর্তলি গ্রামের খামারি রফিকুল ইসলামের। বর্ষায় মধু সংগ্রহ না হলেও এখন খামারের লোকজন ব্যস্ত মৌমাছির প্রজননে। যারা একটু বড় চাষি আছে যে 450 বাক্স 500 বাক্স ওরা যাবো আপনার সুন্দরবন, যেরকম লিচু বাগানে, হ্যাঁ, লিচুর মধু সংগ্রহ করব, তারপরে এই সরিষার মধু সংগ্রহ করব, তারপরে তিল আছে, তিলের মধু সংগ্রহ করব। নেত্রকোনা ও জামালপুর অঞ্চলে বিপুল পরিমাণ সরিষার চাষ হয়। এই অঞ্চলে মৌমাছি পালন বেশ লাভজনক হতে পারে। এই চিন্তা থেকে বড় খামারের উদ্যোগ। স্থানীয় মানুষও এখন আগ্রহী হচ্ছেন মৌমাছি পালনে। প্রতি বছর টোটালি বিভিন্ন ধরনের যানবাহন আছে, যেহেতু এটি ভাসমান স্থানান্তর করতে হয়, খরচপাতি টোটালি বাদ আনুমানিক 12 থেকে 14 লাখ টাকার মতো ইনকাম আসে। মধু ব্যবসায়ীরা বলছেন এই খামার থেকে 1/2 মণ মধু আহরণ সম্ভব। এছাড়া সরিষা চাষিদের থেকেও বাড়তি আয়ের সুযোগ রয়েছে। আমাদের এলাকায় প্রতি সিজনেই সরিষার চাষ হয়, তো বাণিজ্যিকভাবে না হোক পরিবারের চাহিদা মেটানোর জন্য হলো আমরা এই জিনিসটা দেখে একটু উদ্বুদ্ধ হতে পারি। সামাজিক অবস্থায় অত্র এলাকার লোকজন যারা আছে তারা কাজকর্ম করতেছে, বিনিময়ে তাদেরও ভালো, আমাদেরও ভালো।
পরাগায়নে ব্যাপক ভূমিকার জন্য মৌমাছির খামার পরিবেশ বান্ধব উদ্যোগ বলে জানান কৃষি কর্মকর্তারা। এ ধরনের উদ্যোগ সার্বিক কৃষির জন্য গুরুত্বপূর্ণ। যে কোনো সময় আমরা একটু এই প্রযুক্তিগত সহায়তা দিতে আমরা রাজি আছি এবং ভবিষ্যতেও দেব। বাজারে স্বাভাবিক অবস্থায় প্রতি মন মধু 8 থেকে 10,000 টাকায় বিক্রি হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনা নিয়ে টুকরো খবর ডেস্ক রিপোর্টে। আপনি যদি একটা পক্ষকে সরিয়ে দেন, কমিটি গঠনে অনিয়ম ও রাজনৈতিক মূল্যবোধকে জলাঞ্জলি দিয়ে পরিকল্পিতভাবে সিলেট বিএনপিকে ধ্বংস করার উদ্দেশ্যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় সহ ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। দুপুরে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান প্রবীণ এই নেতা। কুমিল্লায় কলেজ শিক্ষার্থী মিথুন ভুইয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়ার জেরে গেল বুধবার সন্ধ্যায় মিথুনকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। নাটোরে সংবাদ সম্মেলন করে পৌরসভার 6 নম্বর কাউন্সিলর ও প্যানেল মেয়র আরিফুর রহমান মাসুমের নির্যাতন নিপীড়নের হাত থেকে রক্ষা করতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন পৌরসভার কাউন্সিলররা। খাগড়াছড়ির পানছড়িতে চাঁদা না পেয়ে ওবায়দুল হক নামে এক বাগান মালিকের ফলদ ও বনজ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সকালের সংবাদে নিচ্ছে আরো একটি বিরতির সঙ্গেই থাকুন। বিরতির আবার স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 সকালের সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে আঘাত এনেছে ঘূর্ণিঝড় আইডা। ঘন্টায় 150 মাইল বেগে এটি উপকূলে আশ্রয় পড়েছে। ঘরের উপর গাছ পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্ষয়ক্ষতি এড়াতে সরিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার মানুষকে। ঘূর্ণিঝড় আইডার কারণে 3 লাখের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাড়ি ছেড়েছে কয়েক হাজার মানুষ। লুইজিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ড জানান, 1850 সালের পর উপকূলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে ধরা হচ্ছে আইডাকে। প্রেসিডেন্ট জো বাইডেন ঘূর্ণিঝড় আইডাকে খুবই বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন। তিনি ওই অঞ্চলের লোকজনকে সাহায্য করতে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। শিলপাটা দা মাটির চুলা বাংলার চিরায়িত এমন সব জিনিস লন্ডনে দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার। সাংবাদিক সৈয়দ আনাস পাশা ও সৈয়দা কলি পাশার আয়োজনে চড়ুই ভাতিতে এগুলো ছিল প্রধান আকর্ষণ। বাংলাদেশের 50 বছর পূর্তির আনন্দ ঘন মুহূর্তকে ধরে রাখতে সাংবাদিক পাশা দম্পতি আয়োজন করেন বাংলার ঐতিহ্যবাহী চড়ুই ভাতির। ব্রিটেন প্রতিনিধি আসম মাসুমের তথ্যচিত্রে চন্দ্রানী চন্দ্রার টেক্সট রিপোর্ট। শিলপাটায় মশলা, মরিচ আর ধনেপাতার বাটা, ভর্তা, মাটির চুলায় ভাত, কাচকি মাছ, নিজেদের শখের বাগানে বেগুন পোড়া, লাউয়ের ফুল দিয়ে ভাজি, বাঙালিয়ানা খাবারের আয়োজন ছিল লন্ডনের চড়ুই ভাতিতে। বেগুন ভর্তা করব বাগানের বেগুন দিয়ে, তারপর বাগানের আলু দিয়ে আলু ভর্তা। বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের ঐতিহ্যকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই এমন আয়োজন করেন সাংবাদিক সৈয়দ আনাস পাশা। ট্রাভেলার স্মৃতিতে সবারই কম বেশ এই জিনিসটা আছে যে চড়ুই ভাতি, আপনারা জানেন এটা একটা ফিলিংস আর কি, যে নিজের শিকড়ে ফিরে যাওয়া। ব্রিটেনের মতো জায়গায় এমন আয়োজনে শেকড়ের কাছে ফিরে গিয়েছিলেন আগতরা। খুবই ভালো লাগছে, আর এখানে লাকড়ির চুলায় রান্না হচ্ছে, এটা দেখে তো অভিভূত। বাংলাদেশের 50 বছর পূর্তি সেই থিমটা করছে এখানে, সব মিলিয়ে আজকে মানে বাংলাদেশকেই সেখানে ফুটিয়ে তুলছে এই ছোট্ট পরিবেশ। ব্রিটেনে জন্ম নেওয়া নতুন প্রজন্ম বাংলাদেশের ঐতিহ্যের সাথে পরিচিত হয়। I'm really looking forward to the food that we're making, very fresh allotment food, organic food. করোনা মহামারীর দীর্ঘ লকডাউনের পর লন্ডন প্রবাসীরা এমন আনন্দ আয়োজন বেশ উপভোগ করেন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। সকল সংবাদে নিচ্ছে আর একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতি পড়া আবারও স্বাগত সকালের সংবাদে। এবারে নিউজ 24 স্পোর্টস। বাংলাদেশে এসে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার কঠিন চ্যালেঞ্জের ধাপ অতিক্রম করছে নিউজিল্যান্ড।
দিন তিনেকের অনুশীলনে দলকে ভালো অবস্থায় নিয়ে গেছে বলছেন সফরকারীরা। এদিকে ঘরের মাঠের কন্ডিশনকে কাজে লাগিয়ে ছাত্রদের কাছে ভালো কিছুর প্রত্যাশা টাইগার কোচ ডোমিঙ্গোর। সংবাদ সম্মেলনে জানালেন প্রতিটি সিরিজই তার কাছে সমান ও গুরুত্বপূর্ণ। মাহফুজুল ইসলামের রিপোর্ট। উপমহাদেশের কন্ডিশন সবসময় অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা নিউজিল্যান্ডের মতো দলগুলোর চিন্তার বড় কারণ হয়ে দাঁড়ায়। ঢাকায় অবস্থান করা কিউই দলটাও মাঠের লড়াইয়ের আগে কন্ডিশন নামক জটিল প্রতিপক্ষের বিপক্ষে মানিয়ে নেয়ার চেষ্টায়। ইতিমধ্যে দিন দুয়েকের অনুশীলনে তাদের শরীরী ভাষায় তার ছাপ কিছুটা হয়েছে স্পষ্ট। সেই সঙ্গে বাংলাদেশের তুলনায় অনভিজ্ঞ এই দলটায় ডাক পাওয়া প্রতিটি ক্রিকেটারের জন্য নিজেকে প্রমাণের বড় মঞ্চ এই সিরিজ। বাংলাদেশের কন্ডিশন আমার অচেনা। জাতীয় দলের সঙ্গে আমার এটি প্রথম সফর, আর প্রথম সফরটা বেশ চ্যালেঞ্জিং। আমি সেজন্য প্রস্তুত। অনুশীলনে আমরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আশা করি সবকিছু মানিয়ে নিয়ে আমরা আমাদের সেরাটাই মাঠে দিতে পারবো। অজিদের বিপক্ষে সিরিজ জয়ের রেশ এখনো টাইগার তাবুতে তরতাজা। কিউই বধের মিশনে এখন ডোমিঙ্গোর শীর্ষরা। বিশ্বকাপের আগে ঘরের মাঠে অজিদের বিপক্ষে দলের ফলাফল বাড়তি পাওয়া টাইগারদের। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে তার ধারাবাহিকতা থাকলেই হবে 16 কলাপূর্ণ। বিশ্বমঞ্চে যাবার আগে প্রস্তুতিতে পাবে বাড়তি মাত্রা, সঙ্গে মিলবে বাড়তি আত্মবিশ্বাস। Any series you win is a big series. আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি সিরিজই গুরুত্বপূর্ণ। প্রতিটি সিরিজ জয়ই বিশেষ গুরুত্ব বহন করে। দল ভালো অবস্থানে আছে, কন্ডিশনও অনুকূলে। সব মিলিয়ে খেলোয়াড়রা ভালো কিছু করতে মুখিয়ে আছে। 5 ম্যাচের টি20 সিরিজ শুরু হবে 1 সেপ্টেম্বর। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এই ছিল আজকের সকল সংবাদের সঙ্গে থাকে। ধন্যবাদ সবাইকে।